সুধাকান্তবাবু ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন এবং তার প্রায় সঙ্গে সঙ্গে বিকট একটা হাসি শুনলাম। উঠোন কাঁপিয়ে, গাছপালা কাঁপিয়ে হো হো করে কে যেন হেসে উঠল। সুধাকান্তবাবু পাশে না থাকলে অজ্ঞানী হয়ে যেতাম। আমি তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠলাম, কে কে ওখানে, কে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনাদের সকলকে আমাদের চ্যানেল গল্প ও ভ্রমণ কথায় স্বাগতম। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পর লেট করে ভিডিও আপলোডের জন্য। ব্যস্ততার কারণে এতদিন ভিডিও বানাতে পারিনি, আপনাদেরকে গল্প শোনাতে পারিনি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সিরিজের একটি গল্প, বৃহন্নলা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন শুনে আসি মিসির আলী সিরিজের গল্প, বৃহন্নলা। অতিপ্রাকৃত গল্পে গল্পের চেয়ে ভূমিকা বড় হয়ে থাকে। গাছ যত না বড়, তার ডালপালা তার চেয়েও বড়। এই গল্পে তাই হবে। একটা দীর্ঘ ভূমিকা দিয়ে শুরু করব। পাঠকদের অনুরোধ করছি তার যেন ভূমিকাটা পড়ে। এর প্রয়োজন আছে। আমার মামাতো ভাইয়ের বিয়ে, বাবা মার একমাত্র ছেলে, দেখতে রাজপুত্র না হলেও বেশ সুপুরুষ। MA পাশ করেছে। বাবার ব্যবসা দেখাশোনা করা এবং থিয়েটার করা, এই দুইই তার কর্মকাণ্ড সীমিত। বাবা মার একমাত্র ছেলে হলে যা হয়, বিয়ের জন্য অসংখ্য মেয়ে দেখা হতে লাগলো। কাউকেই পছন্দ হয় না। কেউ বেশি লম্বা, কেউ বেশি বেটে, কেউ বেশি ফর্সা, কেউ বেশি কথা বলে, আবার কেউ কেউ দেখা গেল কম কথা বলে। নানান ফ্যাকড়া। শেষ পর্যন্ত যাকে পছন্দ হলো সে মেয়ে ঢাকা ইডেন কলেজে বিয়ে পড়ে। ইতিহাসে অনার্স করা মেয়ে, তার বাবা নেই, মার অন্য কোথাও বিয়ে হয়েছে। মেয়ে তার বড় চাচার বাড়িতে মানুষ, তিনিই তাকে খরচপত্র দিয়ে বিয়ে দিচ্ছেন। আমার মামা এবং মামি দুজনের কেউই এই বিয়ে সহজভাবে নিতে পারলেন না। যে মেয়ের বাবা নেই, মা আবার বিয়ে করেছে, পাত্রী হিসেবে সে তেমন কিছুই না। তাছাড়া সে খুব সুন্দরীও না, মোটামুটি ধরনের চেহারা। আমার মামাতো ভাই তবু কেন যেন একবার মাত্র এই মেয়েকে দেখেই বলে দিয়েছে এই মেয়ে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। মেয়ের বাবা নেই তো কি হয়েছে, সবার বাবা চিরকাল থাকে নাকি? মেয়ের মার বিয়ে হয়েছে, তাতে অসুবিধাটা কি? অল্প বয়সে বিধবা হয়েছেন, তার তো বিয়ে করাই উচিত। এমন তো নয় যে দেশে বিধবা বিবাহ নিষিদ্ধ। মামা মামিকে শেষ পর্যন্ত মত দিতেই হলো, তবে খুব খুশি মনে মত দিলেন না, কারণ মেয়ের বড় চাচাকেও তাদের খুবই অপছন্দ হয়েছে। লোকটা নাকি অভদ্রের চূড়ান্ত, ধরাকে সরা জ্ঞান করে, চামার টাইপ। বিয়ের দিন তারিখ ঠিক হলো। এক মঙ্গলবার কাকডাকা ভোরে আমরা একটা মাইক্রোবাস এবং সাদা রঙের টয়োটায় করে রওনা হলাম। গন্তব্য থেকে ঢাকা থেকে 90 মাইল দূরের এক মফস্বল শহর। মফস্বল শহরের নামটা আমি বলতে চাচ্ছি না, গল্পের জন্য সেই নাম জানার প্রয়োজনও নেই। 33 জন বরযাত্রী, অধিকাংশই ছেলে ছোকরা। হইচইয়ের চূড়ান্ত হচ্ছে। এই মাইক বাজছে, এই মাইক্রোবাসের ভেতরে ব্রেক ডান্স হচ্ছে, এই পটকা ফুটছে। ফাঁকা রাস্তায় এসে মাইক্রোবাসের গিয়ার বক্সে কি যেন হলো, একটু পরপর বাস থেমে যায়। সবাইকে নেমে ঠেলতে হয়। বরযাত্রীদের উৎসাহ যেন তাতে আরও বাড়ল। তো শুধু আমার মামা অসম্ভব রকমের গম্ভীর হয়ে পড়লেন। আমাকে ফিসফিস করে বললেন, দেখছিস, এটা হচ্ছে অলক্ষণ, খুবই অলক্ষণ। রওনা হওয়ার সময় একটা খালি জগ দেখেছি, তখনই মনে হয়েছে কিছু একটা হবে। গিয়ার বক্স গেছে, এখন দেখবি চাকাও পাঞ্চার হবে, না হয়ে পারেই না। হলোও তাই। একটা কালভার্ট পার হবার সময় চাকার হাওয়া চলে গেল। মামা বললেন, কি দেখলি? আমার কথা বিশ্বাস হলো? এখন বসে বসে আঙ্গুল চোষো। স্পেয়ার চাকা লাগাতেও অনেক সময় লাগলো।
মামা ছাড়া অন্য কাউকে বিচলিত হতে দেখলাম না। বরযাত্রীদের উৎসাহ মনে হলো আরও বেড়েছে। চিৎকার হইচই হচ্ছে, একজন গান গাওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র বিয়ে বাড়িতে পৌঁছানোর পরই সবার উৎসাহে খানিকটা ভাটা পড়ল। মফস্বল শহরের বড় বাড়িগুলো সাধারণত যেরকম হয় সেরকম একটা পুরনো ধরনের বাড়ি। এইসব বাড়িগুলো এমনিতেই খানিকটা বিষণ্ণ প্রকৃতির হয়। এই বাড়ি দেখে মনে হলো বিরাট একটা শোকের বাড়ি। খা খা করছে চারদিক, লোকজন নেই। কলাগাছ দিয়ে একটা গেটের মতো তৈরি করা হয়েছে, সেটাকে গেট না বলে গেটের প্রহসন বলাই ভালো। একদিকে রঙিন কাগজের চেইন, অন্যদিকে খালি হয় রঙিন কাগজ কম পড়েছে কিংবা লোকজনের গেট শো প্রসঙ্গে উৎসাহ শেষ হয়ে গেছে। আমার মামা হতভম্ব। বরযাত্রীরা মুখ চাওয়াচাই করছে। ব্যাপারটা কি? হাফ শার্ট পরা এক চ্যাংড়া ছেলে এসে বলল, আপনারা বসেন, বিশ্রাম করেন। আমি বললাম, আর লোকজন কোথায়? মেয়ের বড় চাচা কোথায়? সেই ছেলে শুকনো গলায় বলল, আছে আছে, সবাই আছে, আপনারা বিশ্রাম করেন। আমি বললাম, কোনো সমস্যা হয়েছে কি? সেই ছেলে ফ্যাকাশে হাসি হেসে বলল, জি না, সমস্যা আবার কিসের? এই বলেই সে বাড়ির ভেতরে ঢুকে গেল, আর বেরোলো না। বসার ঘরে চাদর পেতে বরযাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। বারান্দায় গোটা 10 ফোল্ডিং চেয়ার। বিয়েবাড়ির সজ্জা বলতে এটুকুই। মামা বললেন, বলেছিলাম না অলক্ষণ। এখন বিশ্বাস হলো? কি কাণ্ড হয়েছে কে জানে। আমার তো মনে হয় বাড়িতে মেয়েই নেই, কারোর সঙ্গে পালিয়ে টালিয়ে গেছে। মুখে জুতোর বাড়ি পড়লো, স্রেফ জুতোর বাড়ি। মামা অল্পতেই উত্তেজিত হন। গত বছর তার ছোটোখাটো হার্ট স্ট্রোক হয়েছে। উত্তেজনার ব্যাপারগুলি তার জন্য ক্ষতির কারণ হতে পারে। আমি মামাকে সামলাতে চেষ্টা করলাম। হাসি মুখে বললাম, আপনি হাত মুখ ধুয়ে একটু শুয়ে থাকুন তো মামা, আমি খোঁজ নিচ্ছি ব্যাপারটা কি। মামা তীব্র গলায় বললেন, হাত মুখটা ধোবো কি দিয়ে শুনি? হাত মুখ ধোয়ার পানি কেউ দিয়েছে? তুই বুঝতে পারছিস এরা বেজ্জতির চূড়ান্ত করার চেষ্টা করছে। কি যে বলেন মামা। কথা যখন অক্ষরে অক্ষরে ফলবে তখন বুঝবি কি বলছি। কাপড় চোপড় খুলে ন্যাংটো করে সবাইকে ছেড়ে দেবে, পাড়ার লোক এনে ধুলাই দেবে। আমার কথা বিশ্বাস না হয় লিখে রাখ। মামার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই খালি গায়ে নীল লুঙ্গি পরা এক লোক প্লাস্টিকের বালতিতে করে এক বালতি পানি ও একটা মগ নিয়ে ঢুকলো। পাথরের মতো মুখ করে বলল, হাত মুখ ধোন, চাইতাছে। মামা বললেন, খবরদার কেউ চা মুখে দেবে না, খবরদার। দেখি আগে ব্যাপারটা কি। ভেতর বাড়ি থেকে কান্নার শব্দ আসছে। বিয়ে বাড়িতে কান্না কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু এই কান্না অস্বাভাবিক লাগছে। মধ্যবয়স্ক এক লোক এক বিশাল কেটলিতে করে চা নিয়ে ঢুকলো। আমি তাকে বললাম, ব্যাপার কি বলুন তো ভাই? এই লোক বলল, কি শুনা। ভেতর বাড়ির কান্না এই সময় তীব্র হলো। কান্না এবং মেয়েলি গলায় বিলাপ। কান্না যেমন হঠাৎ তুঙ্গে উঠেছিল তেমনি হঠাৎই থেমে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গেই মেয়ের বড় চাচা ঝুঁকলেন। ভদ্রলোককে দেখে মনে হলো তার ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। তিনি নিচু গলায় যা বললেন তা শুনে আমরা স্তম্ভিত। কি সর্বনাশের কথা! জানলাম যে কিছুক্ষণ আগেই তার বড় ছেলে মারা গেছে। অনেক দিন থেকেই অসুখে ভুগছিল, আজ সকাল থেকেই খুব বাড়াবাড়ি হলো। সব এলোমেলো হয়ে গেছে এই কারণে। তিনি তার জন্যে লজ্জিত, দুঃখিত ও অনুতপ্ত। তবে যত অসুবিধাই হোক, বিয়ে হবে। আজ রাতে সম্ভব হবে না, পরদিন। এই কথা বলতে বলতে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার মামা খুবই আবেগপ্রবণ মানুষ। অল্পতে রাগতেও পারেন, আবার সেই রাগ হিমশীতল পানিতে রূপান্তরিত হতেও সময় লাগে না। তিনি মেয়ের বড় চাচাকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেললেন। কাতর গলায় বললেন, ভাই, আপনি আমাদের নিয়ে মোটেও চিন্তা করবেন না, আমাদের কিচ্ছু লাগবে না। আপনি বাড়ির ভেতর যান বেআই সাহেব।
একটা অবস্থা। এর চেয়ে যদি শুনতাম মেয়ে পালিয়ে গেছে তাও ভালো ছিল, কারো উপর রাগ ঢেলে ফেলা যেত। আমরা বরযাত্রীরা খুবই বিব্রত বোধ করছি। স্থানীয় লোকজনকে এখন দেখতে পাচ্ছি, তারা বোধহয় এতক্ষণ ভেতরে বাড়িতে ছিলেন। আমরা বসার ঘরেই আছি, খিদে এক একজনের প্রায় মরতে বসা অবস্থা। খাবার কোনো ব্যবস্থা হচ্ছে কি না বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে খাবারের কথা জিজ্ঞেসও করা যায় না। একজন মামাকে কানে কানে এই ব্যাপারে বলতেই তিনি রাগী গলায় বললেন, তোমাদের কি মাথা টাথা খারাপ হয়েছে? এত বড় একটা শোকের ব্যাপার আর তোমরা খাওয়ার চিন্তায় অস্থির। ছি 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 ছি, একটি রাত না খেলে কি হয় ভাই? খবরদার আমার সামনে কেউ খাবারের কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। আমরা চুপ করে গেলাম। 12-13 বছরের ফুটফুটে একটি মেয়ে এসে পানি ভর্তি একটা পানদান রেখে গেল। কাঁদতে কাঁদতে মেয়েটি চোখ ফুলিয়ে ফেলেছে, এখনো কাঁদছে। মামা মেয়েটিকে বললেন, লক্ষ্মী সোনা, তোমাদের মোটেই ব্যস্ত হতে হবে না, আমাদের কিচ্ছুটি লাগবে না। রাত 8টার দিকে থাকা খাবার সমস্যার একটা সমাধান হলো। স্থানীয় লোকজন ঠিক করলেন প্রত্যেকেই তাদের বাড়িতে 1-2 করে গেস্ট নিয়ে যাবেন। বিয়ে হবে পরদিন বিকেলে। আমাকে যিনি নিয়ে চললেন তার নাম সুধাকান্ত ভৌমিক। ভদ্রলোকের বয়স 60-এর কাছাকাছি হবে। বেটে খাটো মানুষ, শক্ত সমর্থ চেহারা। এই বয়সেও দ্রুত হাঁটতে পারেন। ভদ্রলোক মৃদুভাষী, মাথার চুল ধবধবে সাদা। গেরুয়া রঙের একটা চাদর দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছেন বলেই কেমন যেন ঋষি ঋষি লাগছে। আমি বললাম, সুধাকান্ত বাবু, আপনার বাসা কত দূর? উনি বললেন, এই তো কাছেই। গ্রাম এবং মফস্বল লোকদের দূরত্ব সম্পর্কে কোনো ধারণা নেই। তাদের কাছে আসলেই দিল্লি হলো দূর অস্তের মতো। আমি হাঁটছি তো হাঁটছি। অগ্রহায়ণ মাস, গ্রামে এই সময় ভালো শীত থাকে। আমার গায়ে পাতলা একটা পাঞ্জাবি, শীত ভালোই লাগছে। আমি আবার বললাম, ভাই কত দূর? এই তো কাছেই। আমরা একটা নদীর কাছাকাছি এসে পড়লাম। আতকে উঠে বললাম, নদী পার হতে হবে নাকি? পানি নেই, জুতো খুলে হাতে নিয়ে নিন। রাগে আমার গা জ্বলে গেল। এই লোকের সঙ্গে আসাই উচিত হয়নি। আমি জুতো খুলে পায়জামাটা গুটিয়ে নিলাম। হেঁটে নদী পার হওয়ার কোনো আনন্দ থাকলেও থাকতে পারে, আমি কোনো আনন্দ পেলাম না। শুধু ভয় হচ্ছে কোনো গভীর খানাখন্দে না পড়ে যাই। তবে নদীর পানি বেশ গরম। সুধাকান্ত বাবু বললেন, আপনাকে কষ্ট দিলাম। ভদ্রতা করে হলেও আবার বলা উচিত ছিল আমার, না কষ্ট কিসের? তা বললাম না। নদী পার হয়ে পায়জামা নামাচ্ছি। সুধাকান্ত বাবু বললেন, আপনি ছেলের কি হন? ফুফাতো ভাই। বিয়েটা না হলেই ভালো হয়। সকালে সবাইকে বুঝিয়ে বলবেন। মেয়েটার কারণে ছেলেটা মরল, এখন চট করে বিয়ে হওয়া ঠিক না, কিছুদিন যাওয়া উচিত। কি বলছেন এসব? ছেলেটা সকালবেলা বিষ খেয়েছে, ধুতুরা বীজ। এই অঞ্চলে ধুতুরা খুব হয়। আপনি কি বলছেন ভাই? ছেলের বাবা রাজি হলেই পারত, ছেলেটা বাঁচত। গোয়ার গোবিন্দ মানুষ, তার না মানেই না। ছেলেমেয়ের এই প্রেমের ব্যাপারটা সবাই জানে নাকি? জানবে না কেন? মফস্বল শহর, এইসব চাপা থাকে না। আপনাদের শহরে অন্য কথা, আকসার হচ্ছে। আমার মনটা খারাপ হয়ে গেল। এ কি সমস্যা? বাকি পথ দুজন নীরবে পার হলাম। পুরোপুরি নীরব বলাটা বোধহয় ঠিক হলো না। ভদ্রলোক নিজের মনেই মাঝে মধ্যে বিড়বিড় করছিলেন, মন্ত্রতন্ত্র পড়ছিলেন বোধহয়। ভদ্রলোকের বাড়ি একেবারে জঙ্গলের মধ্যে। একতলা পাকা দালান, প্রশস্ত উঠোন, উঠোনের মাঝখানে তুলসী মঞ্চ, বাড়ির লাগোয়া 2টি প্রকাণ্ড কামিনী গাছ। একপাশে কুয়া আছে। হিন্দু বাড়িগুলো যেমন থাকে আর কি, ছবির মতো পরিচ্ছন্ন। উঠোনে দাঁড়াতেই মনে শান্তি শান্তি একটা ভাব হলো। আমি বললাম,
এত চুপচাপ কেন? বাড়িতে লোকজন নেই? জি না। আপনি একা নাকি? জি। বলেন কি, একা একা এত বড় বাড়িতে থাকেন? আগে অনেক লোকজন ছিল, কিছু মরে গেছে, কিছু চলে গেছে ইন্ডিয়াতে। এখন আমি একাই আছি। আপনি স্নান করে ফেলুন। স্নান ফান লাগবে না, আপনি কিছু খাবার ব্যবস্থা করুন, তাহলেই হবে। একটু সময় লাগবে, রান্নার জোগাড় করতে হবে। আপনি কি এখন রান্না করবেন? রান্না না করলে খাবেন কি? বেশিক্ষণ লাগবে না। ভদ্রলোক গামছা, সাবান এবং একটা জল চৌকি এনে কুয়ার পাশে রাখলেন। স্নান করে ফেলুন, সারাদিন জার্নি করে এসেছেন, স্নান করলে ভালো লাগবে। কুয়ার জল খুব ভালো। দিন, আমি জল তুলে দিচ্ছি। আপনাকে তুলতে হবে না, আপনি বরং রান্না করুন। খিদে চোখ অন্ধকার হয়ে আসছে। এই যে, এই লুঙ্গিটা পরুন, ধোয়া আছে। আজ সকালেই সোডা দিয়ে ধুয়েছি। আমার আবার পরিষ্কার থাকার বাতিক আছে, নোংরা সহ্য করতে পারি না। ভদ্রলোক যে নোংরা সহ্য করতে পারেন না তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তিনি রান্না করতে বসেছেন উঠোনে। উঠোনেই পরিষ্কার ঝকঝকে মাটির চুলা। সুধাকান্তবাবু চুলার সামনে জলচৌকিতে বসেছেন। থালা, বাটি, হাঁড়ি সবই দেখি 2-3 বার করে ধুচ্ছেন। সুধাকান্তবাবু, বলুন। আপনি বিয়ে করেননি? জি না। চিরকুমার? ওই আর কি। আপনি করেন কি? শিক্ষকতা করি, হাই স্কুলের অঙ্কের শিক্ষক, মনোহরদী হাই স্কুল। রান্না বান্না আপনি নিজেই করেন? হ্যাঁ, নিজেই করি। একবেলা রান্না করি, একবেলা ভাত খাই, আর সকালে চিড়া, ফলমূল এসব খাই। কাজের লোক রাখেন না কেন? দরকার পড়ে না। খালি বাড়ি পড়ি থাকে, চুরি হয় না? না, চোর নেবে কি? আমি একজন দরিদ্র মানুষ। আপনি স্নান করে নিন, স্নান করলে ভালো লাগবে। অপরিচিত জায়গায় ঠান্ডার মধ্যে গায়ে পানি ঢালার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু সুধাকান্তবাবু মনে হচ্ছে আমাকে না ভিজিয়ে ছাড়বেন না। লোকটি সম্ভবত সূচিবায়ুগ্রস্ত। কুয়ার পানি নদীর পানির মতো গরম নয়, খুব ঠান্ডা। পানি গায়ে দিতেই গা জুড়িয়ে গেল। সারা দিনের ক্লান্তি, বিয়ে বাড়ির উদ্বেগ, মৃত্যু সংক্রান্ত জটিলতা সব ধুয়ে মুছে গেল। চমৎকার লাগতে লাগলো। তাছাড়া পরিবেশটাও বেশ অদ্ভুত। পুরনো ধরনের একটা বাড়ি, ঝকঝকে উঠোনের শেষ প্রান্তে শ্যাওলা ধরা কুয়ো। আকাশে পরিষ্কার চাঁদ, কামিনী ফুলের গাছ থেকে ভেসে আসছে মিষ্টি গন্ধ। এক ঋষির মতো চেহারায় চিরকুমার বৃদ্ধ রান্না বসিয়েছেন, যেন বিভূতিভূষণের উপন্যাসের কোনো দৃশ্য। সুধাকান্তবাবু, বলুন। রান্না কত দূর? দেরি হবে না। একা একা থাকতে আপনার খারাপ লাগে না? না, অভ্যেস হয়ে গেছে। বাসায় ফিরে আপনি কি করেন? তেমন কিছু না, চুপচাপ বসে থাকি। ভয় লাগে না? এই প্রশ্নের জবাব সুধাকান্তবাবু দিলেন না। খাবার আয়োজন সামান্য, তবে এত চমৎকার রান্না আমি দীর্ঘদিন খাইনি। একটা কিসের যেন ভাজি, তাতে 5 ফোড়নের গন্ধে খেতে একটু টকটক। বেগুন দিয়ে ডিমের তরকারি, তাতে ডালের বড়ি দেয়া। ডালের বড়ি এর আগে আমি খাইনি। এমন একটা সুখাদ্য দেশে প্রচলিত আছে, আমার তাই জানা ছিল না। মুগের ডাল, ডালে ঘি দেয়াতে অপূর্ব গন্ধ। আমি বললাম, সুধাকান্তবাবু, এত চমৎকার খাবার আমি আমার জীবনে খাইনি, দীর্ঘদিন মনে থাকবে। সুধাকান্তবাবু বললেন, আপনি ক্ষুধার্ত ছিলেন, তাই এত ভালো লেগেছে। রুচির রহস্য ক্ষুধায়, যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই। আমি চমৎকৃত হলাম। লোকটির চেহারায় শুধু দার্শনিকের মতো নয়, কথাবার্তাও দর্শন ঘেঁষা। সুধাকান্তবাবু উঠোনে পাটি পেতে দিলেন। খাওয়া দাওয়ার পর সিগারেট হাতে সেখানে বসলাম। কিছুক্ষণ গল্পগুজব করা যেতে পারে। সুধাকান্তবাবুকে অবশ্যই খুব আলাপি লোক বলে মনে হচ্ছে না। এই যে দীর্ঘ সময় তার সঙ্গে আছি, তিনি এর মধ্যে আমার নাম জানতে চাননি, আমি কি করি তাও জানতে চাননি।
আমি এই মানুষটির প্রতি যথেষ্ট আগ্রহ বোধ করছি, কিন্তু এই লোকটা আমার প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না। অথচ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যারা মাস্টারি করেন তারা কথা বলতে খুব পছন্দ করেন, অকারণেই কথা বলে। প্রায় মিনিট 15 আমরা চুপচাপ বসে থাকার পর সুধাকান্তবাবু আমাকে অবাক করে দিয়ে বললেন, আপনি করছিলেন একা একা আমি বাড়িতেই থাকতে ভয় পাই কিনা, তাই না? আমি বললাম, হ্যাঁ তাই। সুধাকান্তবাবু বললেন, ভয় পাই। প্রায় রাতেই ঘুমোতে পারি না, জেগে থাকি। ঘরের ভেতর আগুন করে রাখি, হারিকেন জ্বালানো থাকে। ওরা আগুন ভয় পায়, আগুন কাছে থাকলে কাছে আসে না। আমি অবাক হয়ে বললাম, কারা? তিনি জবাব দিলেন না। আমি বললাম, আপনি কি ভূত প্রেতের কথা বলছেন? হ্যাঁ। আমি মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। পৃথিবী কোথায় চলে গিয়েছে আর এই বৃদ্ধ তা বোধহয় জানেই না। চাঁদের পিঠে মানুষের জুতোর ছাপ পড়েছে। ভাইকিং উপগ্রহ নেমেছে মঙ্গলের মরুভূমিতে। ভয়েজের 1 এবং 2 উড়ে গেছে বৃহস্পতির কিনারা ঘেঁষে। আর এই অঙ্কের শিক্ষক ভূতের ভয়ে ঘরে আগুন জ্বালিয়ে রাখে, কারণ অশরীরা আগুন ভয় পায়। আমি বললাম, আপনি কি ওদের দেখেছেন কখনো? না। ওদের পায়ের শব্দ পান? তাও না। তাহলে? বুঝতে পারি। বুঝতে পারেন? জি, আপনি যখন আছেন আপনিও বুঝবেন। ওদের কাণ্ড কারখানা দেখতে পাবো তাই বলছেন? হ্যাঁ, তবে ওদের না, একজন শুধু আসে। তাও ভালো যে একজন আসে। আমি ভেবেছিলাম দলবল নিয়ে বোধহয় চলে আসে, নাচ গান হই হুল্লো করে। আপনি আমার কথা একেবারেই বিশ্বাস করছেন না, তাই না? ঠিকই ধরেছেন, বিশ্বাস করছি না। অবশ্য এই মুহূর্তে আমার গা ছমছম করছে, কারণ আপনার পরিবেশটা ভৌতিক। সুধাকান্তবাবু বললেন, ওরা কিন্তু নিশ্চয়ই আছে। আমি চুপ করে রইলাম। এই বৃদ্ধের সঙ্গে ভূত আছে কি নেই তা নিয়ে তর্ক করার কোনো অর্থ হয় না। থাকলে থাকুক। আমার কাছে যে আসে সে একটা মেয়ে। তাই নাকি? জি, 11-12 বছর বয়স। বুঝলেন কি করে তার বয়স 11-12? আপনাকে বলেছে? জি না, অনুমান করে বলছি। তার নাম কি? নাম জানেন? জি না। সে এসে কি করে? সুধাকান্তবাবু বললেন, মেয়েটি যে আসছে এই কি যথেষ্ট নয়? তার আর কিছু করার প্রয়োজন আছে কি? আমি চুপ করে গেলাম। আসলেই তো, অশরীরী এক বালিকার উপস্থিতিই তো যথেষ্ট। সুধাকান্তবাবু বললেন, আপনি নিজেও দেখতে পাবেন। আমি চমকে উঠলাম। ভদ্রলোক সহজ স্বরে বললেন, আমি ছাড়াও অনেকে দেখেছে। সুধাকান্তবাবু ছোট করে নিঃশ্বাস ফেললেন এবং তার প্রায় সঙ্গে সঙ্গে বিকট একটা হাসি শুনলাম। উঠোন কাঁপিয়ে, গাছপালা কাঁপিয়ে হো হো করে যেন হেসে উঠল। সুধাকান্তবাবু পাশে না থাকলে অজ্ঞানী হয়ে যেতাম। আমি তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠে বললাম, কে কে? সুধাকান্তবাবু বললেন, ও কিছু না। আমি ভয় জড়ানো গলায় বললাম, কিছু না মানে? ওটা খাটাস, মানুষের মতো শব্দ করে হাসে। বলেন কি? খাটাসের নাম তো এই প্রথম শুনলাম। এ তো ভূতের বাবা বলে মনে হচ্ছে। এখনো আমার গা কাঁপছে। জল খান, জলটা খেলে ভয় কমবে। সুধাকান্তবাবু কাঁসার গ্লাসে করে পানি এনে দিলেন। খাটাস নামক জন্তুটি আরেকবার রক্ত হিম করা হাসি হাসল। সুধাকান্তবাবু যদি কিছু না বলতেন তাহলে ভূতের হাসি শুনেছি এই ধারণা সারা জীবন আমার মধ্যে থেকে যেত। লোকটার প্রতি এই প্রথম আমার খানিকটা আস্থা হলো। আজ খুবই গল্প বলে ভয় দেখান এই লোকের ইচ্ছা নয় বলেই মনে হচ্ছে। এরকম ইচ্ছা থাকলে এই ভয়ঙ্কর হাসির কারণ সম্পর্কে সে চুপ করে থাকতো। সুধাকান্তবাবু বললেন, ওই মেয়েটার কথা শুনবেন? হ্যাঁ, শোনা যেতে পারে, তবে আমি নিজে অবিশ্বাসী ধরনের মানুষ।
কাজেই গল্পের মাঝখানে যদি হেসে ফেলি কিছু মনে করবেন না। এই গল্পটা কাউকে বলতে ভালো লাগে না। অনেককে অবশ্যই বলেছি, এখনকার সবাই জানে। আপনার গল্প এখনকার সবাই জানে, বিশ্বাস করে? সুধাকান্তবাবু গম্ভীর গলায় বললেন, আমি যদি এখনকার কাউকে একটা মিথ্যা কথাও বলি তারা বিশ্বাস করবে। এরা আমাকে সাধু বাবা ডাকে। আমি আমার এই দীর্ঘ জীবনে কোনো মিথ্যা কথা বলেছি বলে আমার মনে পড়ে না। আমি একা একা থাকি, আমার প্রয়োজনও সামান্য। মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজন ও স্বার্থের কারণে, আমার সেই সমস্যা নেই। এইসব থাক, আমি বরং গল্পটি বলি। বলুন। ভেতরে গিয়ে বসবেন? এখানে মনে হচ্ছে একটু ঠান্ডা লাগছে। অগ্রহায়ণ মাস, হিম পড়ে। আমার অসুবিধে হচ্ছে না, এখানেই বরং ভালো লাগছে। গ্রামে তেমন আসা হয় না, আপনি শুরু করুন। সুধাকান্তবাবু গল্প শুরু করতে গিয়েও শুরু করলেন না। হঠাৎ যেন একটু অন্যরকম হয়ে গেলেন, যেন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে চেষ্টা করছেন। খসখস শব্দ হলো। নতুন কাপড় পরলে এবং হাঁটলে যেমন শব্দ হয় সেরকম। তার প্রায় সঙ্গে সঙ্গেই কাচের চুড়ির টুং টুং শব্দের মতো শব্দ। আমি বললাম, কি ব্যাপার বলুন তো? সুধাকান্তবাবু ফ্যাকাশে মুখে হাসলেন। আমি বললাম, কিসের শব্দ হলো? তিনি নিচু গলায় বললেন, ও কিছু না, আপনি গল্প শুনুন। আজ ঘুমিয়ে কাজ নেই, আসুন গল্প করে রাত পার করে দিই। গা ছমছমে পরিবেশ। বাড়ির লাগোয়া ঝাঁকড়া কামিনী গাছ থেকে কামিনী ফুলের নেশা ধরানো গন্ধ আসছে। কুয়ার আশেপাশে অসংখ্য জোনাকি জ্বলছে নিচ্ছে। উঠোনের চুলা থেকে ভেসে আসছে পোড়া কাঠের গন্ধ। আকাশ ভরা নক্ষত্রবিথি। সুধাকান্তবাবু গল্প শুরু করলেন। যুবক বয়স থেকেই আমাকে সবাই ডাকতো সাধু বাবা। যদিও ঠিক সাধু বলতে যা বোঝায় আমি তার নই, তবে প্রকৃতিটা ভিন্ন হলেও সব কিছু থেকে নিজেকে দূরে রাখার স্বভাবটা আমার ছিল। শ্মশান, কবরস্থান এইসব আমাকে ছোটবেলা থেকে আকর্ষণ করত। অল্প বয়স থেকেই শ্মশান ও কবরস্থানের আশেপাশে ঘুরঘুর করতাম। আমার বাবা শ্যামাকান্ত ভৌমিক তখন জীবিত। আমার মতিগতি দেখে অল্প বয়সে আমার বিবাহ ঠিক করলেন পাশের গ্রামের একটি মেয়ে। ভবানী মিত্র মহাশয়ের প্রথম কন্যা আরতি, খুবই রূপবতী মেয়ে। গ্রামাঞ্চলে এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। আমিও বিবাহ করতে রাজি হলাম। কথাবার্তা পাকাপাকি হয়ে যাওয়ার পর একটি দুর্ঘটনায় মেয়েটি মারা যায়। কি দুর্ঘটনা? সাপের কামড়। আমাদের এই অঞ্চলে সাপের উপদ্রব রয়েছে, বিশেষ করে কেউটে সাপ। তারপর কি হলো বলুন। মেয়েটির মৃত্যুতে খুব শোক পেলাম, প্রায় মাথা খারাপের মতো হয়ে গেল। কিছুই ভালো লাগে না। রাত বিরাতে শ্মশানে গিয়ে বসে থাকি। সমাজ সংসার কিছুতেই মন বসে না, গভীর বৈরাগ্য। কিছুদিন সাধু সন্ন্যাসীর খোঁজও করলাম। ইচ্ছা ছিল উপযুক্ত গুরুর সন্ধান পেলে মন্ত্র নেব, কিন্তু তেমন কাউকেই পেলাম না। আমার বাবা অন্যত্র আমার বিবাহের চেষ্টা করলেন। আমি রাজি হলাম না। বাবাকে বুঝিয়ে বললাম যে ঈশ্বরের ইচ্ছা না যে আমি সংসারের বন্ধনে আটকা পড়ি। পরিবারের অন্যরাও চেষ্টা করলেন, কিন্তু আমি সম্মত হলাম না। এসব আমার প্রথম যৌবনের কথা। না বললে আপনি গল্পটা ঠিক বুঝতে পারবেন না। আচ্ছা, আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি বললাম, না, বিরক্ত হব কেন? সুধাকান্তবাবু বললেন, প্রথম যৌবনের কথা সবাই খুব আগ্রহ করে বলে, আমি বলতে পারি না। আপনি তো ভালোই বলেছেন, থামবেন না, বলতে থাকুন। সুধাকান্তবাবু আবার শুরু করলেন। এরপর অনেকটা বছর কাটলো। শ্মশানে শ্মশানে ঘুরতাম বলেই বোধ হয় ঈশ্বর আমার ঘরটাকেই শ্মশান করে দিল। পুরোপুরি একা হয়ে গেলাম। মানুষ যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়, আমিও মানিয়ে নিলাম। আমার প্রকৃতির মধ্যে এক ধরনের একাকিত্ব ছিল, কাজেই আমার খুব অসুবিধা হলো না। এখন আমি মূল গল্পটা বলবো। তার আগে আপনি কি চা খাবেন?
জি না। খান একটু চা, ভালো লাগবে। আমার মনে হলো ভদ্রলোকের নিজেরই চা খেতে ইচ্ছে হচ্ছে। আমি বললাম, ঠিক আছে বানান। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অবশ্যই। ভিতরে গিয়ে বসবেন? জি না, এখানেই ভালো লাগছে। চা শেষ করার পর দ্বিতীয় দফায় গল্প শুরু হলো। এইখানে আমি একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। আমার কাছে মনে হলো ভদ্রলোকের গলার স্বর পাল্টে গেছে। আগে যে স্বরে কথা বলছিলেন এখন সেই স্বরে বলছেন না, একটা পরিবর্তন হয়েছে। আমার মনের ভুল হতে পারে, অনেক সময় পরিবেশের কারণে সব কিছু অন্যরকম মনে হয়। সুধাকান্ত বাবু বলতে শুরু করলেন। গত বছরের কথা, কার্তিক মাস। আমি বাড়ি ফিরছি। রাত প্রায় 10টা কিংবা তার চেয়েও বেশি হতে পারে। আমার ঘড়ি নেই, সময়ের হিসাব ঠিক থাকে না। আমি সুধাকান্ত বাবুকে থামিয়ে জিজ্ঞেস করলাম, আপনার স্কুল তো নিশ্চয়ই 4টা-5টার দিকে ছুটি হয়, এত রাতে ফিরছিলেন কেন? সুধাকান্ত বাবু নিচু গলায় বললেন, রোজই এই সময় বাড়ি ফিরি। সকাল সকাল বাড়ি ফেরার কোনো উৎসাহ বোধ করি না। পাবলিক লাইব্রেরি আছে, ওইখানে পত্রিকা পড়ি, গল্পের বই পড়ি। বলুন তারপর কি হলো? তারিখটা হচ্ছে 12ই কার্তিক, সোমবার। আমি মানুষ হিসেবে বেশ সাহসী। রাত বিরাতে একা বেকা ঘোরাফেরা করি। ওই রাতে রাস্তায় নেমে আমার ভয় ভয় করতে লাগলো। কী জন্য ভয় করছে সেটাও বুঝলাম না। তখন মনে হলো রাস্তায় একটি পাগলা কুকুর বের হয়েছে। ভয়টা বোধহয় ওই কুকুরটার কারণেই। আমি হাতে একটা লাঠি নিলাম। শুক্লপক্ষের রাত, ফকফকা জ্যোৎস্না, তবু পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা। কার্তিক মাসের শেষে এদিকে বেশ কুয়াশা হয়। নদীর কাছাকাছি আসতেই কুকুরটাকে দেখলাম, গাছের নিচে শুয়েছিল। আমাকে দেখে উঠে দাঁড়ালো এবং পিছন পিছন আসতে লাগলো। মাঝে মাঝে চাপা শব্দ করছে। পাগলা কুকুর পিছন পিছন আসছে, আমি এগোচ্ছি। ব্যাপারটা খুবই ভয়াবহ। যে কোনো মুহূর্তে এই কুকুর ছুটে এসে কামড়ে ধরতে পারে। কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম, ঢিল ছুড়লাম, লাঠি দিয়ে ভয় দেখালাম। কুকুর নড়ে না, দাঁড়িয়ে থাকে, চাপা শব্দ করতে থাকে। আমি হাঁটতে শুরু করলে সেও হাঁটে। যাই হোক, কোনো ক্রমে নদীটার পাড়ে এসে দাঁড়ালাম। তখন আমার খানিকটা সাহস ফিরে এলো, কারণ পাগলা কুকুর পানিতে নামে না, পানি দেখলেই ওরা ছুটে পালায়। কিন্তু অদ্ভুত কাণ্ড, কুকুর পানি দেখে ছুটে পালালো না, আমার পিছন পিছন নেমে পড়লো। আমার বিস্ময়ের সীমা রইল না। আমি নদীর ওপারে উঠলাম, কুকুরটাও উঠলো। আর ঠিক তখন একটা ব্যাপার ঘটল। সুধাকান্ত বাবু থামলেন। আমি বিরক্ত গলায় বললাম, আপনি জটিল জায়গাগুলোকে দয়া করে থামবেন না, গল্পের মজা নষ্ট হয়ে যায়। সুধাকান্ত বাবু বললেন, এটা কোনো গল্প না। ঘটনাটি কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, তাই থেমে থেমে বলছি। আপনি মোটামুটিভাবে বলুন, আমি বুঝে নেব। কুকুরটা আমার খুব কাছাকাছি চলে এলো। পাগলা কুকুর, আপনি খুব কাছ থেকে দেখেছেন কিনা জানি না, ভয়ঙ্কর দৃশ্য। সারাক্ষণ হাঁ করে থাকে, মুখ দিয়ে লালা করে, চোখের দৃষ্টিটা অন্যরকম। আমি ভয়ে কাঠ হয়ে গেছি, ছুটে পালাবো বলে ঠিক করেছি। ঠিক তখন কুকুরটা কেন জানি ভয় পেয়ে গেল, অস্বাভাবিক ভয়। একবার এদিক যাচ্ছে, আরেকবার ওদিক যাচ্ছে। চাপা আওয়াজটা তার গলায় আর নেই, সে ঘেউ ঘেউ করছে। আমার কাছে মনে হলো যে কুকুরের ভাষায় সে আমাকে কিছু বলতে চাইছে, বলার চেষ্টা করছে। এরকম চলল মিনিট 5। তারপরই সে নদীতে ঝাঁপিয়ে পড়ল, সাঁতরে ওপারে চলে গেল। পুরোপুরি কিন্তু গেল না, ওপারে দাঁড়িয়ে রইল এবং ক্রমাগত ডাকতে লাগলো। গল্পটি কেমন লাগলো এই পর্যন্ত? সুধাকান্ত বাবুকে কি আসলেই এই পাগলা কুকুরটি কিছু বলতে চায় বা কিছু দেখাতে চায়, নাকি শুধু কামড়ে দেবার ইচ্ছা? জানতে হলে শুনতে হবে বৃহন্নলা গল্পের 2য় পর্ব, যা আসবে আমাদের চ্যানেলে আগামীকাল ঠিক সন্ধ্যায়। শুনতে ভুলবেন না আমাদের চ্যানেল গল্প ও ভ্রমণ কথা। পাশাপাশি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর অবশ্যই ঘুরে আসতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ থেকে, লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।